রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর নিয়ে জাতিসংঘের টালবাহানা জুড়ে দিল নানা শর্ত, এক ইস্যুর ইউরোপীয় ইউনিয়নেরও। তারা কিন্তু এই রোহিঙ্গা সমস্যার সমাধান চায় না। পশ্চিমা বিশ্বে যেটা ঘটছে সেটা নিয়ে কোনো কথা নাই, তাদের দ্বৈত নীতিরই বহিঃপ্রকাশ ঘটে। স্বাবলম্বী হবার সব সুযোগ আছে সম্ভাবনাময় নোয়াখালীর এই দ্বীপটিতে। তারা আসলে পরে মাছ ধরে তারা জীবন জীবিকা নির্বাহ করতে পারবে। খানিতে 100 মিনিট দান হয় এখানে। ফ্রেশ ওয়াটারও এখানে কোনোদিন ক্রাইসিস হবে না। মোটবার আন্ডার ওয়াটার গ্রাউন্ড রিজার্ভ আমাদের অনেক ভালো, বিদ্যুতের জন্য সোলার প্ল্যান্ট আছে। প্রধান শিরোনাম দেখছিলেন, সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন দিল যুক্তরাজ্য। আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে টিকাদান, উচ্ছ্বসিত প্রবাসীরা। করোনায় বাস্তবায়ন হলো এক যুগ আগের উদ্যোগ। গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কমাবে ভোগান্তি, ক্রমে আওতায় আসবে সব প্রতিষ্ঠান। এবং ৩৬০০ কোটি টাকা পাচার মামলায় লাপাত্তা পিকে হালদারকে ধরতে অবশেষে গ্রেফতারি পরোয়ানা জারি। দুদক পদক্ষেপ না নেয়ায় আবেদনই পড়েছিল ২.৫ মাস। চলতি সপ্তাহে ভাষান্তরে শুরু হতে যাওয়া রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এবার নানা টালবাহানা শুরু করেছে জাতিসংঘ। তাদের দাবি, এ বিষয়ে তাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই। এমনকি স্থানান্তর প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে নানা শর্ত জুড়ে দিয়েছে তারা। দুপুরে এক আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জানান, জাতিসংঘের মূল্যায়নের পর তারা এ বিষয়ে মতামত জানাবে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের এই দৃষ্টিভঙ্গি দুঃখজনক। সব প্রস্তুতি শেষ যখন স্বেচ্ছায় রোহিঙ্গারাও আগ্রহী যেতে, এখন সেখানে আপত্তি জাতিসংঘের। ২০১৭ সাল থেকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে মিয়ানমারের উপর যতটা আন্তর্জাতিক চাপ বাড়ানো দরকার ছিল সেটা তৈরি করতে পারেনি সংস্থাটি। সাময়িক বিকল্প হিসেবে ভাষান্তরে রোহিঙ্গাদের ঠাঁই দেওয়ার সব প্রস্তুতি সেরেছে বাংলাদেশ সরকার। চলতি সপ্তাহে রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার ঘোষণার পর বুধবার পাঠানো এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, এই বিষয়ে তাদের অন্তর্ভুক্ত করেনি সরকার, নানা শর্ত জুড়ে দেয় তারা। এদিকে বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ডিকেপ টকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জানান, জাতিসংঘের ভূমিকার দিকে তাকিয়ে আছেন তারা। আমরা রোহিঙ্গাদের ভাষান্তরে প্রত্যাবাসন বিষয়ে জাতিসংঘের কারিগরি দল যে রিপোর্ট দেবে সেটির দিকে তাকিয়ে আছি। তাদের রিপোর্টের পর আমাদের মতামত জানাবো। তবে এই প্রক্রিয়াটি অবশ্যই নিরাপদ ও স্বেচ্ছায় হতে হবে। বিশ্লেষকদের মতে ভাষান্তর ইস্যুতে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ। রোহিঙ্গাদের নিয়ে এই পশ্চিমা বিশ্বের একটা দুর্বিসন্ধি কিন্তু আমরা লক্ষ্য করছি। তারা কিন্তু এই রোহিঙ্গা সমস্যার সমাধান চায় না। পশ্চিমা বিশ্বে যেটা ঘটছে সেটা নিয়ে কোনো কথা নাই। যখনই বাংলাদেশ বা আমাদের এই ধরনের উন্নয়নশীল দেশে এই ধরনের ঘটনা ঘটে, তখন তারা নানা রকম অজুহাত, নানা রকম কথা বলে, যাতে তাদের দ্বৈত নীতিরই বহিঃপ্রকাশ ঘটে। ভাষান্তরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে সরকারের পাশাপাশি এর মধ্যেই কাজ শুরু করেছে দেশি বিদেশি 22টি বেসরকারি উন্নয়ন সংস্থা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালীর ভাষান্তর একটি পরিকল্পিত আধুনিক বাসযোগ্য জনপদ। জীবিকা নির্বাহ ও টিকে থাকার সব ধরনের সুযোগ সুবিধা আছে এখানে। আছে সম্ভাবনাময় আবাদি জমি ও কর্মসংস্থানের সুযোগও। ভাষান্তর ঘুরে এসে নূর জামাল আতিকের ক্যামেরায় রিপোর্ট শফিকুল আলমের। দীর্ঘদিন ধরে ভাষান্তরে গবাদি পশু পাখি লালন পালন করে টিকে আছে হাজার হাজার মানুষ। চারণভূমি হিসেবে পরিচিত এই জনপদে আশ্রয়প্রার্থী রোহিঙ্গারা চাইলে লালন করতে পারবেন ভেড়া ও মহিষ। শুধু তাই নয়, কবুতরের পাশাপাশি মুরগি ও রাজহাঁস সহ পশু পাখি লালন পালনেও পাবে সুবিধা। 50 টাকা দেন, 350 ভেড়া হয়েছে, 100 মতন বিক্রি করছি। আমরা কবুতর পালন করি, তারপরে বাজারে বিক্রি করে, এখানে বিক্রি করে টাকা পয়সা পাই। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। ছাগল পালেন, মোষ পালেন বা বেড়া গরু যাই পালেন। ভাষান্তরের বায়ু, মাটি ও পানি বসবাসের উপযোগী। একদিকে পশুপালনের জন্য রয়েছে চারণভূমি, অন্যদিকে রয়েছে সম্ভাবনাময় ফসলি জমি। ধানের জমিতে করতে পারবে চাষাবাদ, সুযোগ আছে পুকুর ও লেকে মাছ চাষ করারও। খানিতে 100 মিনিট দান হয় এখানে।
ভালোই হয়, 700-800 টাকা ইনকাম হয় আমাদের। 1 লাখ রোহিঙ্গার 3 মাসের খাবার মজুদে রয়েছে গুদাম। কর্মসংস্থান সহ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে রোহিঙ্গারা। ফ্রেশ ওয়াটারও এখানে কোনোদিন ক্রাইসিস হবে না। মোটওভার আন্ডার ওয়াটার গ্রাউন্ড রিজার্ভও আমাদের অনেক ভালো। সো এখানে আপনি জীবন ধারণের জন্য বিদ্যুতের জন্য সোলার প্ল্যান্ট আছে। তারা আসলে পরে মাছ ধরে তারা জীবন জীবিকা নির্বাহ করতে পারবে যদি তারা একটা পর্যায়ে শিখতে পারে। এরপরে এখানে যে ল্যান্ড পড়ে আছে চারিদিকে প্রচুর পরিমাণে, এইটা ব্যবহার করেও দৈনন্দিন জীবনে তারা অনেকটাই লাভবান হবে। বঙ্গোপসাগরের বুকে ভাসানচর 13,000 একর আয়তনের, যার মধ্যে 6,500 একর ব্যবহার যোগ্য। শফিকুল আলম, সময় সংবাদ, ভাসানচর, নোয়াখালী। বদলে গেছে মেড ইন জঞ্জিরার মানে। বুড়িগঙ্গার ওই পারে এখন তৈরি হচ্ছে আস্ত জাহাজ। কিভাবে বদলে গেল এই এলাকার চিত্র জানতে চোখ রাখুন সংবাদের শেষাংশে। বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার ও বায়োএনটেকের করোনা ভ্যাকসিনের অনুমোদন দিল যুক্তরাজ্য। আগামী সপ্তাহ থেকেই 95% সুরক্ষা দিতে সক্ষম এই ভ্যাকসিনের প্রয়োগ শুরু করার আশা করছে ব্রিটেন। করোনার লাগাম টেনে ধরতে অবশেষে আশার আলো হয়ে এলো মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির বায়োএনটেক। বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে করোনা থেকে 95% পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম এই ভ্যাকসিন। ফাইজার ও বায়োএনটেকের প্রতিষেধকটি তাই নিরাপদে ব্যবহার করা যাবে বলেও জানিয়েছে ব্রিটেন। ব্রিটিশদের ভ্যাকসিন দিতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে কর্তৃপক্ষ। 4 কোটি ডোজ কিনতে চুক্তি করেছে ব্রিটেন, যা 2 কোটি মানুষের জন্য পর্যাপ্ত। আগামী সপ্তাহের মধ্যেই টিকাদান কার্যক্রম শুরু করার আশা ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর। BNT162B2 নামের এই ভ্যাকসিনটি সংরক্ষণ করতে হবে -70°C তাপমাত্রায়। RNA টাইপের এই ভ্যাকসিনের দাম পড়বে $20। খুব কম সময়ের মধ্যেই বাজারে আসতে যাচ্ছে প্রতিষেধকটি। সাধারণত একটি ভ্যাকসিন সরবরাহে 1 দশকের বেশি সময় লাগলেও মাত্র 10 মাসে সব প্রক্রিয়া সম্পন্ন করল ফাইজার ও বায়োএনটেক। যুক্তরাজ্যের পর এবার যুক্তরাষ্ট্রের অনুমোদনের অপেক্ষায় রয়েছে ভ্যাকসিনটি। ওমর ইনান, সময় সংবাদ। এদিকে করোনার ভ্যাকসিন অনুমোদন দেয়ায় উচ্ছ্বসিত ব্রিটেনবাসী, একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও আশা করছেন এই ভ্যাকসিনে মুক্তি মিলবে মহামারী থেকে। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার পরে সামনে আসে কবে পাবে ব্রিটেনের সাধারণ মানুষ। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এরই মধ্যে জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকাদের উপর টিকার প্রয়োগ শুরু হবে। প্রথম দফায় ব্রিটেনের স্বাস্থ্য বিভাগের কর্মীদের মাঝে এই ভ্যাকসিন প্রয়োগ করা হতে পারে বলে জানালেন বাংলাদেশি চিকিৎসক। ব্রিটেনের রেগুলেটরি বডি কিন্তু ভেরি সফিস্টিকেটেড প্রতিষ্ঠান। তারা সবকিছু এনশিওর হয়ে যদি দেখে যে 100% এনশিওর না হচ্ছে, টিল না হওয়া পর্যন্ত তারা কোনো জিনিস অ্যাপ্রুভাল দেয় না। ভ্যাকসিন অনুমোদনের খবর ছড়িয়ে পড়ায় স্বস্তিতে প্রবাসী বাংলাদেশিরা সহ পুরো ব্রিটেনবাসী। আমরা খুশি ভ্যাকসিন আসছে, যেমন সবাই যাতে ভ্যাকসিন পায়, সবাই যাতে ভ্যাকসিন দিতে পারে। আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি যে ভ্যাকসিন একটা বাইর হয়েছে, বা আমাদের যে এখন রোগের যে নিরাময় হওয়ার সম্ভাবনা আমরা হয়তো বা দেখতেছি। আমরা আসলে শঙ্কা ছিলাম যে কবে ভ্যাকসিনটা দেওয়া আরম্ভ হবে জনগণের মধ্যে। আমরা কবে নাগাদ এই ভ্যাকসিনটা পাবো, সবার মুখে হাসি উঠবে। টিকার প্রয়োগ শুরু হলেও করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে স্বাস্থ্য সতর্কতার নিয়ম কানুন কড়াকড়িভাবে মেনে চলতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে বাঁচাতে ব্রিটেন সরকার অবশেষে অনুমোদন করলো ফাইজার ও বায়োনটেকের ভ্যাকসিনটিকে। এর ফলে অনেকটাই স্বস্তি মিলেছে ব্রিটেনবাসীর। তবে এখন দেখার বিষয় বাস্তবে এই ভ্যাকসিনটি কতটুকু কার্যকর হচ্ছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এদিকে বাংলাদেশ সরকার সরাসরি উৎপাদকের কাছ থেকে কোভিড-19 ভ্যাকসিন কিনবে। এর জন্য কোনো দরপত্র আহ্বান করা হবে না। দুপুরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ সংক্রান্ত নীতিগত অনুমোদন দেয়া হয়। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে কোভিড-19 রোগের ভ্যাকসিন ক্রয়ের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের নীতিগত অনুমোদনের প্রস্তাব
এই অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটির নীতিগত অনুমোদন দিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে আজ দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 38 জন। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,713 জনে। শনাক্ত হয়েছেন 2,198 জন। গত 24 ঘন্টায় কোভিড-19-এর নমুনা পরীক্ষা করা হয়েছে 15,972 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 28,04,174 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 2,198 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,69,423 জন। 24 ঘন্টায় মারা গেছেন 38 জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন 6,173 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,562 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,85,786 জন। করোনায় বাস্তবায়ন হলো এক যুগ আগের উদ্যোগের। দেশের 18টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবছর ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে নেয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে বলে মনে করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। একে একে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ পদ্ধতির আওতায় আসবে বলে আশা তাদের। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। 2008 সাল থেকে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেয়ার উদ্যোগের কথা থাকলেও এক যুগ পরে করোনার কারণে এবার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে দেশের 18টি বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এই গুচ্ছের আওতায় 3টি পরীক্ষা নেবে। একটি পরীক্ষা নেবে বিজ্ঞানের ছাত্রদের জন্য, আরেকটি পরীক্ষা নেবে বাণিজ্যের ছাত্রদের জন্য, আরেকটি পরীক্ষা নেবে কলার মানবিক ছাত্রদের জন্য। সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ 18টি প্রতিষ্ঠান গুচ্ছ পদ্ধতির আওতায় থাকবে। এছাড়া বিশেষায়িত কৃষি ও প্রকৌশল বিদ্যার বিশ্ববিদ্যালয়গুলো এর আওতায় চলে আসার আশা করছে কমিশন। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেশি হওয়ার কারণে সময় খুব সংক্ষেপ থাকে এবং দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, তাহলে তাদের আর্থিক সংকটে তৈরি হয়, তারপর নিরাপত্তা বিঘ্নিত হয়। এমন পদ্ধতিতে শিক্ষার্থীরা মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য শাখায় পরীক্ষা দেওয়ার পর জাতীয় স্কোরের ভিত্তিতে পছন্দের ক্যাম্পাস পাবে বলে জানালেন গুচ্ছের আওতায় থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। গুচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করলে আমরা সর্বোচ্চ সেরা শিক্ষার্থী থেকেই আমরা পাবো। এদিকে বুয়েটের নেতৃত্বে কুয়েট, রুয়েট, চুয়েটকে নিয়েও গুচ্ছ হবে বলে জানালেন এই শিক্ষক। একাডেমিক কাউন্সিলের যে সিদ্ধান্ত হয়েছে যে বুয়েটের নেতৃত্বে অন্যান্য যে 4টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে সেই 4টি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একত্রে নেওয়া সম্ভব। গেল শিক্ষাবর্ষে দেশের 60টি কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিলেও সব বিশ্ববিদ্যালয়ে এই পদ্ধতি বাস্তবায়নে স্বচ্ছতায় নতুন ধারা তৈরি হবে বলে মত শিক্ষাবিদদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। অর্থ পাচারকারীদের তালিকা হাইকোর্টে দিতে চায় না দেশের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দেয় এক প্রতিবেদনের সংস্থাটি জানায় সামগ্রিক তালিকা দিলে আন্তর্জাতিক শর্ত লঙ্ঘিত হবে। এদিকে আবেদনের 2.5 মাস পর আলোচিত PK হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ইন্টারপোলের চাহিদার প্রেক্ষিতে পরোয়ানা জারির এই আবেদন করে দুদক। ৩৬০০ কোটি টাকা পাচারের মামলায় পলাতক আসামি প্রশান্ত কুমার হালদার ব্যাংক পাড়ায় যিনি পরিচিত PK হালদার নামে, তাকে গ্রেফতার ও দেশে ফেরাতে জলঘোলা কম হয়নি, দ্বারস্থ হতে হয়েছে ইন্টারপোলের। ইন্টারপোল বলছে তাকে গ্রেফতারে আদালতের নির্দেশ লাগবে, অথচ এই পরোয়ানা জারির আইনি প্রক্রিয়া আটকে ছিল 2.5 মাস ধরে। এতেই ক্ষোভ প্রকাশ করেছেন উচ্চ আদালত। অবশেষে পিকেকে গ্রেফতারে পরোয়ানা জারি করলেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। দুদক আইনজীবী জানান, পরোয়ানার আদেশটি পাঠানো হবে ইন্টারপোলের কাছে। এর ফলে তাকে ফেরানোর প্রক্রিয়া এক ধাপ এগুলো। ইন্টারপোল আমাদেরকে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট দেখতে চেয়েছে, যে ওয়ারেন্ট অফ অ্যারেস্টটা আদালতের আদেশটা আমাদেরকে দেখান, এবং যেহেতু এটা কগনিজেবল অফেন্স, এটাখানে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট এখানে লাগে না, আপনাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই অ্যারেস্ট করা যাবে। এদিন শুনানিতে উচ্চ আদালত বলেন, যত বড় রুই কাতলা হোক, অর্থ পাচারকারীদের কোনো ছাড় দেওয়া যাবে না। শুধু PK হালদার না, সকল দুর্নীতিবাজের বিরুদ্ধে আমাদের সবাইকে, যত ক্ষমতাশীলই হোক, মানে সবাইকে, মানে দুর্নীতিবাজকে আমাদের ধরতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। দুদকের প্রতিবেদন বলছে, পিকের 43 কোটি টাকা, 58টি ব্যাংক হিসাব ও 17টি কোম্পানির শেয়ার জব্দ করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে জানুয়ারি মাসের শেষের দিকে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তার আগে সিরিজের 2 ভেন্যু ঢাকা ও চট্টগ্রামের কোভিড ও নিরাপত্তা পর্যবেক্ষণে সন্তুষ্ট ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি দল। নির্ধারিত সময়ে সিরিজ মাঠে গড়ানোর ব্যাপারে আশাবাদ বিসিবি পরিচালক জালাল ইউনুসের। করোনাকালে আমরা ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলাম। এরপর সুরক্ষা ব্যবস্থার মধ্য দিয়েই সিপিএল এর মতো আসর আয়োজন করার অভিজ্ঞতা আছে আমাদের। এখন আস্তে আস্তে অন্য দেশগুলো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে মুখিয়ে আছে। বাংলাদেশের বিপক্ষে আমাদের সিরিজের 2 ভেন্যু ঢাকা ও চট্টগ্রামের কোভিড সুরক্ষা আর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছি। এক কথায় অসাধারণ, আমরা খুবই সন্তুষ্ট। ওনারা সন্তুষ্ট, ওরা ভালোই সন্তুষ্ট। এখন কথা হচ্ছে ওনার আসার ব্যাপার যেটা হচ্ছে সেটা অ্যাপ্রুভাল দিবে ওনাদের ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। বদলে গেছে মেড ইন জিঞ্জিরার মানে। ছোট বড় মেরামত থেকে আস্ত জাহাজ নির্মাণ সবই হচ্ছে বুড়িগঙ্গার ওই পারে। আবার এসব জাহাজের 25% যন্ত্রাংশের যোগানো আসছে এখান থেকেই। তবে সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না তারা। যদিও শিল্প মন্ত্রণালয় বলছে এসব শিল্পকে এক করে নিতে কাজ করছেন তারা। বিস্তারিত রাশেদ লিমনের রিপোর্টে। একটা সময় ছিল নকল পণ্যের সমর্থক হিসেবে ব্যবহার হতো মেড ইন জিঞ্জিরা। কালের বিবর্তনে এখানে একে একে ক্ষুদ্র মাঝারি থেকে গড়ে উঠেছে জাহাজ নির্মাণের মতো ভারী শিল্প। তাই এখানে এখন যে শিল্প সাম্রাজ্য গড়ে উঠেছে তাতে খুব সহজেই গর্ব করে বলার সময় এসেছে, সময়টা এখন মেড ইন জিঞ্জিরা। নদীর এই পাশে সারাদিন কানে বাজে এমন টুকটাক শব্দ। দিনে দিনে বুড়িগঙ্গার পার ঘেঁষে প্রায় 150 এমন ডকইয়ার্ড গড়ে উঠেছে। একটা সময়ে ছোটখাটো মেরামতের কাজ করলেও এখন যাত্রীবাহী আর পণ্যবাহী জাহাজের সকল মেরামতি হয় এই এলাকায়। চট্টগ্রাম থেকে আসা ইস্পাতের পাত, হাতুড়ি বাটালি আর ওয়েল্ডিংয়ের মাধ্যমেই সনাতনী কায়দায় চলে দিনরাত কাজ। শুধু কি মেরামত, আস্ত জাহাজও তৈরি করে ফেলেছেন এখানকার শ্রমিকরা। আমরা অলরেডি মনে করেন এইটা যা আছে বানাইতে সবই পারি। নতুন বানাই, পুরান করি, রিফাইন করি। আবার পাশেই এই জাহাজ নির্মাণকে ঘিরে গড়ে উঠেছে মাঝারি শিল্প। এখানেও সনাতনী ম্যাজিক। হাতে হাতেই তৈরি হচ্ছে জাহাজের অনেক যন্ত্র ও যন্ত্রাংশ। ছোট বড় জাহাজের পাখা এখানে তৈরি হচ্ছে পেশাদার দক্ষ হাতে। দরকার এসব শিল্পকে একটু তুলে ধরা। এটা একটা ডাইস, ওটা ফেলানোর পরে এটা আবার রিফারিং করুম। রিফারিংয়ের পরে হিট দিমু, হিট দেওয়ার পরে পিতল গালামু, তারপরে ঢালুম, তারপরে নতুন একটা পপুলার হয়ে যাব। যে কোনো ডাইসের পাখা সেম টু সেম 19-20 হবে না, 20-20। বিদেশি একটা পাখা কিনতে গেলে দেখা যায় টাকা লাগবে 6 লাখ, ওই পাখাটাই আমরা দিতেছি 4 লাখ টাকায়। সরকার যদি আমার সহযোগিতা করে বাইরে আর যাইতে দিন, আমাদের দেশে এইগুলা তৈরি হতে পারতেছে। শিল্প মন্ত্রণালয় বলছে এরই মধ্যে এই শিল্পকে একটি কাঠামোয় নিতে কাজ চলছে। মুন্সিগঞ্জে আধুনিক শিল্প পার্ক কাজ শুরু হয়েছে এবং সাভারে আমরা একদম নদীর পাড়ে 500 একর জমির উপরে আরেকটি শিল্প পার্ক করছি। মূলত এই ধরনের শিল্প কারখানা স্থাপনের জন্য সেখানে জমি বরাদ্দ দেওয়া হবে। 80-র দশক থেকে ধীরে ধীরে উত্থান হয় জিঞ্জিরার এই শিল্প। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর নিয়ে জাতিসংঘের উদ্ভট সব অজুহাত জুড়ে দিল নানা শর্ত। একই সুর ইউরোপীয় ইউনিয়নেরও। বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন দিল যুক্তরাজ্য। আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে টিকাদান, উচ্ছ্বসিত প্রবাসীরা। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।